নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। আজ একটা মৃতদেহের ছবি দিয়ে শুরু করব। 1976 সালের ছবি, কালার ফটো। ছবিটা কি রঙিন অবস্থাতেই তোলা হয়েছিল নাকি পরে রিকালার করা হয়েছে, সেই জটিলতায় যাচ্ছি না এখন। ছবিটি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও জেদংয়ের। কমিউনিস্ট চীনের প্রথম চেয়ারম্যানও তিনি, তখন নাম ছিল মাও সেতুং। পরে চীনা ভাষার একটা অবদ্ধ নিয়মে উচ্চারণ বদলে যায়। আজকের এপিসোডে এই ব্যক্তিটি বারবার আলোচনায় আসবেন, তাই তার মৃতদেহ দিয়েই শুরু করলাম। মাও জেদং বলেছিলেন, দ্য পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ আ গান। বন্দুকের নলই ক্ষমতার উৎস। গতকাল 58 বছর পর, 58 বছর পর লাদাখে গুলি চলেছে। এক সপ্তাহ আগে প্যানগং লেকের দক্ষিণ তীরে কয়েকটি পাহাড় চূড়ার দখল নেয় ভারতীয় সেনাবাহিনী। এর ফলে চুশুল সেক্টরে নজরদারি চালানো তাদের পক্ষে সুবিধাজনক হয়ে ওঠে। কাছেই চীনের যে মান্ডো সেনা ছাউনি রয়েছে তা ভারতীয় জওয়ানদের নিশানায় চলে আসে। গত রাতে চীনের সেনা একটি চূড়া দখলের চেষ্টা করে। চূড়ায় মোতায়েন ভারতীয় বাহিনীকে ভয় দেখিয়ে তাদের সরাতে গুলি চালায় তারা। ভারতীয় বাহিনীও পাল্টা গুলি চালায়। যদিও চীনের অভিযোগ, ভারতীয় সেনাই প্রথমে গুলি চালিয়েছে, তারা পাল্টা পদক্ষেপ করেছে। মজার বিষয় হচ্ছে, চীন একবারও বলেনি তারা নিজেরা গুলিয়ে চালিয়েছে কিনা, খালি পাল্টা পদক্ষেপের কথাই বলছে। বোঝাই যাচ্ছে এই অভিযোগ আগে থেকেই গুছিয়ে বেশ তৈরি করা ছিল। 30শে অগস্ট রাতে এবং 31 অগস্ট দিনেও ঠিক এভাবেই আগ্রাসী হয়েছিল চীনা সেনা। বারবার প্ররোচনার পর ভারত বাধ্যই প্যানগং লেক এলাকায় সেনা বাড়িয়েছে। অমীমাংসিত সীমান্তে এই ধরনের ঘটনা ঘটে, মাঝে সাঝে ঘটে, অতীতে হয়েছে, কিন্তু এবার চীন যে মরিয়া ভাব দেখাচ্ছে তা কিন্তু আগে দেখা যায়নি। চীন মরিয়া কেন? আমাদের 100 বছর আগে পিছিয়ে যেতে হবে। আবার আলোচনায় ফিরবেন সেই মাও জেদং। 1921 সালে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন মাও, যে পার্টি 1949-এ লং মার্চের মাধ্যমে দেশের দখল নেয়। আগামী বছর কমিউনিস্ট পার্টির 100 বর্ষপূর্তি। সেই বছরে চীনকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ করার টার্গেট স্থির করেছেন প্রেসিডেন্ট জিনপিং। এই করোনা বিশ্ব মহামারী সেই গ্র্যান্ড প্ল্যানের অংশ কিনা তা আমার জানা নেই, সত্যিই জানা নেই। আমেরিকা ও রাশিয়াকে হয়তো চীন এখনই চ্যালেঞ্জ করবে না, কিন্তু এশিয়ায় একচ্ছত্র অধিপতি হওয়ার চেষ্টা তারা করছেই। সেই স্বপ্নে বাধা একটাই, ভারতবর্ষ। অতএব লাদাখে আগ্রাসন। এতদিন দোষারোপ ও শাসানিতে বিষয়টি সীমাবদ্ধ ছিল, এবার যুদ্ধের হুমকিও দিয়ে ফেলল বেজিং।
গ্লোবাল টাইমস লিখেছে, ভারতের জনমত সীমান্ত সমস্যায় গভীরভাবে প্রভাব ফেলে। ভারতীয় সেনাও ঘরোয়া জাতীয়তাবাদে প্রভাবিত হয়ে পড়েছে। চীনের সঙ্গে মিলে সমাধান সূত্র খোঁজার পাশাপাশি ভারতের জনমত ও জাতীয়তাবাদও নিয়ন্ত্রণ করা উচিত। বার্তা পরিষ্কার, দেশবাসী কি চাইছে, ভারতের সেনা ও নেতারা কেন তাতে মাথা ঘামাচ্ছেন। চীনের সংবাদপত্র এই কথা লিখতে পারে কারণ সে দেশে দেশবাসীর মতামতের কোনো মূল্য নেই। পার্টি ও সরকারের নেতারাই ভগবান, কিন্তু ভারতে জনতাই জনার্দন। গ্লোবাল টাইমসও বোঝে জাতীয়তাবাদী ভারতের আসল শক্তি। তারা এও জানে লাদাখের যুদ্ধ লাগলে তা দুদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ ফের একবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে আমেরিকা। While we're at it, we're talking about China and India. Going at it pretty good on the border, as you know. It's been very nasty. It's been a very nasty situation. And we stand ready to help with respect to China and India. If we can do anything, we would love to get involved and help. আমেরিকার সমর্থন কোন দিকে তা জানে চীন। ইউরোপ ও আমেরিকাকে অনুসরণ করবে, তাই চাপ বজায় রাখতে যুদ্ধের হুমকি দিলেও বেজিং এর হুঙ্কার আসলে অসহায় আর্তনাদের মতোই শোনাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মানুষ যখনই চায় বস্ত্র, খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। ফেসবুকে লেখাটা খুব অনেকবারই দেখে থাকবেন। লাদাখের সামরিক সমস্যা নিয়ে এক শ্রেণীর নেটিজেন এই পোস্ট বারবার করছেন। লেখাটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে একেবারে যথাযথ। তবে ভারত নয়, চীনের দিকে তাকিয়ে কিভাবে বুঝিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু আবার মাও জেদংয়ের প্রসঙ্গে ফিরতে হবে আমায়। এই রাজ্যে এবং এই দেশে মাওয়ের একটা ফ্যান ফলোয়িং রয়েছে, অস্বীকার করে লাভ নেই। সাম্যবাদীরা অন্তর থেকেই তাকে শ্রদ্ধা করেন, কোনো দোষ নেই তাতে। ঠিকই করেন। নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি তো নিজেদের মাওয়িস্ট বা মাওবাদী বলেই দাবি করে। ৬০-এর দশকে অতি বামপন্থী নকশাল নেতা চারু মজুমদার স্লোগান দিয়েছিলেন, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। চীনের অনুপ্রেরণায় নকশাল আন্দোলন এই বাংলায় বিশেষ আলোড়ন ফেলে। পিকিং রেডিও তখন বলেছিল, বসন্তের বজ্র নির্ঘোষ, স্প্রিং থান্ডার। বহু প্রতিভাবান ছাত্র যুবা সেই আন্দোলনে যোগ দেন এবং দেখুন তাদের পথ ঠিক ছিল কি ভুল ছিল সেই বিতর্কে আমরা যাব না, যাবার কথাও নয় এখন। কিন্তু মাও জেদংয়ের প্রতি তাদের অগাধ আস্থা ছিল। তার কয়েক বছর আগে চীনে বসে মাও জেদং ঠিক কী করেছিলেন? মাও তখন চীনে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর করেন। পোশাকি নাম গ্রেট লিপ ফরওয়ার্ড। কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতিকে সমাজতান্ত্রিক খাঁচায় ভরে ফেলার চেষ্টা। ফল কিন্তু ভালো হয়নি। 5 বছরে 5 কোটি কৃষক অনাহারে মারা যান। চীন তখন আরেকটি বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে। তখনই লাদাখে যুদ্ধ লেগে গেল। এবারও ঠিক একই পরিস্থিতি। যুদ্ধ এবং সামরিক আগ্রাসন চীনের রাষ্ট্র পরিচালন নীতির অন্যতম অংশ। পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন, হিসেব করে হিংসার পথে গিয়েছে বেজিং, কিন্তু 6 দশকের পুরনো ফর্মুলা মেলেনি, তাই হিসেবেও এবার গড়মিল। 1958 সালে চীনে অর্থনৈতিক ও সামাজিক সংস্কার শুরু হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি নির্ভর থেকে সমাজতান্ত্রিক অর্থনীতির পথে পা বাড়ায় চীন। বলা হয় গ্রেট লিপ ফরওয়ার্ড। প্রতি প্রদেশে উদ্বৃত্ত উৎপাদন দেখানোর কম্পিটিশন শুরু হয়ে যায়। পার্টির সুনজরে থাকতে চাষিকে অনাহারে রেখেই শস্য সংগ্রহ করেন গভর্নররা, যার ফলস্বরূপ 4 বছরে অনাহারে মারা যান প্রায় 5 কোটি কৃষক। ইতিহাসে হিটলার একজন ঘৃণ্য খলনায়ক, তাহলে বলাই যায় মাও জেদংয়ের হাতেও 5 কোটি কৃষকের রক্ত লেগে রয়েছে। ঐতিহাসিকদের একাংশ দাবি করেন, গ্রেট লিপ ফরওয়ার্ডের কারণে দুর্ভিক্ষ চীনে অভ্যন্তরীণ সংকট সৃষ্টি করে। বিদ্রোহের পরিস্থিতিতেই চীন ভারত সীমান্ত যুদ্ধ। তারপর জাতীয়তাবাদের আদর্শে খিদের জ্বালা চাপা পড়ে যায়। বর্তমান পরিস্থিতিতেও চীনে অনাহার, আর লাদাখে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিয়েছে চীন। শুধু ভারতের সঙ্গে নয়, প্রায় সব প্রতিবেশীর সঙ্গেই তাদের সীমান্ত বিবাদ। দক্ষিণ চীন সাগরে জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম চীনের ওপর ক্ষিপ্ত। গোটা বিশ্বের সঙ্গে শত্রুতায় হিতে বিপরীত হয়েছে। বেজিংয়ের ভাঁড়ার খালি হচ্ছে, কিন্তু খাদ্যপণ্যের জোগান নেই। বিশ্বের সবচেয়ে বড় শস্য আমদানিকারক দেশ চীন। করোনায় চাল রফতানি বন্ধ করেছে ভারত ও ভিয়েতনাম। ব্রাজিল, কানাডা, রাশিয়া চীনের রফতানি বন্ধ করে দিয়েছে।
করোনার আগে থেকেই আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে চীন। তার প্রভাব পড়েছে দুই দেশের কৃষি পণ্যের আদান প্রদানে। আমেরিকা থেকে শস্য ও সোয়াবিন আমদানি পুরোপুরি বন্ধ। আফ্রিকায় মরকের কারণে শুয়োর আমদানি চীনে বন্ধ। করোনা ঠেকাতে প্রক্রিয়াজাত মাংস আমদানিও বন্ধ। অস্ট্রেলিয়া থেকে মাংস আমদানিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ যুদ্ধের জিগির চীনকে বেকায়দাতেই ফেলেছে। লাদাখেও ভারতের প্রতিরোধ চীনের পরিকল্পনায় জোর ধাক্কা দিয়েছে। দক্ষিণ চীন সাগরে চতুর্দেশীয় অক্ষে যোগ দিয়েছে ভারত। করোনাও চীনকে বিশ্বজুড়ে একঘরে করে দিয়েছে। এই পরিস্থিতিতে আরও ভয়াবহ রূপ নিচ্ছে চীনের খাদ্য সংকট। মাও জেদংয়ের যুদ্ধের ফর্মুলা আর খাটছে না। জিনপিং হিসেবটা গুলিয়েই ফেলেছেন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মিং রাজবংশের শাসনকালে চীনের সাম্রাজ্য সর্বত্র ছড়িয়েছিল। সেই গৌরবের দিনগুলিতে দেশকে ফিরিয়ে আনতে চান এবং আনতে যাবেন। প্রেসিডেন্ট হয়েই সেই অঙ্গীকার করেছিলেন শি জিনপিং। তার অবস্থান আর শেষ মিং সম্রাট চোংঝেনের মতন হয়ে যায়। তিনি রাজ্যপাট হারিয়ে আত্মহত্যা করেছিলেন। জিনপিংয়ের সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা চীনকে কোণঠাসা করে দিয়েছে আজ। তার সঙ্গে যোগ হয়েছে দেশে খাদ্যাভাব। দারুণ বিপদের মুখে কিন্তু দাঁড়িয়ে চীন। চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। জনসংখ্যা গোটা বিশ্বের 22%, কিন্তু চাষযোগ্য জমি বিশ্বের মাত্র 7%। 34 কোটি হেক্টর কৃষিজমির মধ্যে 3 কোটি কর্ষণযোগ্য নয়। 1949 সাল থেকেই নগরায়ন ও শিল্পায়নের স্বার্থে কৃষিকে বলি দিচ্ছে চীন। মোট কৃষিজমির 20% বেশি গেছে শিল্পের গ্রাসে। চীনের মোট জমির মাত্র 10% কৃষিকাজের উপযুক্ত। ভারতের মোট জমির 50% কৃষিকাজের উপযুক্ত। আমেরিকার মোট জমির 20% চাষের উপযুক্ত। ফ্রান্সের মোট কৃষিজমির 32% চাষযোগ্য। চীনের চাষযোগ্য জমির মাত্র 40% সেচের আওতায়। কিন্তু চাহিদা মারাত্মক। 2030-এ চীনের জনসংখ্যা 150 কোটি ছাড়িয়ে যাবে। তাদের পেট ভরতে বছরে অতিরিক্ত 10 কোটি টন শস্য উৎপাদন করতে হবে। কিন্তু চাষ হবে কোথায়? প্রথমে করোনা ও তারপর বন্যা। 2020 সালে দুইয়ের ধাক্কায় চীনের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। থ্রি গর্জেস ড্যাম বাঁচাতে ইয়াংসিকিয়াং নদীকে অবাধে বইতে দেওয়া হয়। তার জেরে নষ্ট হয়ে গেছে 5.5 কোটি মানুষের খোরাক। পোকার হামলায় নষ্ট হয়েছে 5টি উর্বর প্রদেশের শস্য। সম্মিলিত ক্ষতি অপরিসীম। এই বছর সরকারি শস্য ভাণ্ডার থেকে 140 কোটি বুশেল শস্য গণবন্টন করেছে কমিউনিস্ট সরকার। এর সঙ্গে যোগ হয়েছে খাদ্যের অপচয়। চীনে জনপ্রতি দিনে 93 গ্রাম খাদ্যপণ্য নষ্ট হয়। মোট উৎপাদিত পণ্যের 12%ই চীনে নষ্ট হয়। 2013 থেকে 2015 সালে নষ্ট হয় 2 কোটি টন খাদ্য। ওই পরিমাণ খাদ্যে বছরে 5 কোটি মানুষের খিদে মেটে। চীনের সরকারি সংবাদ মাধ্যম থেকে বারবার উদ্বৃত্ত উৎপাদনের প্রচার করা হচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে চীনের বাজারে খাদ্যপণ্যের দাম 14% বেড়ে গেছে। শুয়োরের মাংসের দাম বেড়েছে 86%। গম আমদানি কয়েক গুণ বাড়িয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না ড্রাগন কর্তারা। খাদ্য সংকট রয়েছে, বোঝা গেছে প্রেসিডেন্ট শি জিনপিং এর পদক্ষেপে। জুলাই মাসে অপারেশন এমটি প্লেট শুরু করছে চীন সরকার। খাদ্য অপচয় রুখতে নাগরিক সমাজের ব্যক্তি স্তরে এই অপারেশন। অপচয় বন্ধ হলো কিনা খতিয়ে দেখবে সংসদের নেতৃত্বাধীন কমিটি। 2013-র পর ফের খাদ্য অপচয় রুখতে পদক্ষেপ করল চীন সরকার। তার মানে ধারাবাহিকভাবেই তারা চাহিদার তুলনায় কম শস্য উৎপাদন করছে। চীনের শস্য ভাণ্ডারে সঞ্চয়ের পরিমাণ কমে গেছে 17%। জানুয়ারি থেকে 75% অতিরিক্ত শস্য আমদানি করছে চীন। দুর্ভিক্ষের আশঙ্কাতে কি শস্য আমদানি বাড়িয়েছে চীন? শুধু তাই নয়, চীনে যে খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে তা তাদের বিদেশ নীতিতেও পরিষ্কার। দেশের বাইরে একাধিক দেশে কৃষিতে লগ্নি করছে চীন। আর্জেন্টিনা, চিলি, ব্রাজিল, মোজাম্বিক, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, কম্বোডিয়া এবং লাওস, এই দেশগুলোতে কৃষিতে প্রায় $10,000 কোটি বিনিয়োগ করেছে চীনের কোম্পানিগুলো। অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ কৃষিজমি কিনেছে সাংহাই ট্রেড কোম্পানি। নিউজিল্যান্ডে শয়ে ডেয়ারি ফার্ম কিনে নিয়েছে চীন। ফ্রান্সে আঙুর ক্ষেত ও 1700 একর চাষ জমি কিনেছে বেইজিং। কিন্তু আগ্রাসী বিদেশ নীতি ও করোনার কারণে বিশ্বজুড়ে এখন ভিলেন জিনপিং।
তাই বিদেশে কেনা কৃষি জমি আর বিদেশের লগ্নি কি আদৌ চীনের চাহিদা পূরণ করবে? বেজিং এর বডি ল্যাঙ্গুয়েজে ভয়ের ছায়া কিন্তু এখনই দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সেকেন্ডে 2 কিলোমিটার, 15 সেকেন্ডে 30 কিলোমিটার। উড়িষ্যার হুইলার আইল্যান্ডে হয়ে গেল হাইপারসনিক ইঞ্জিনের পরীক্ষা। শব্দের 6 গুণ দ্রুতগামী মিসাইল তৈরিতে এখন সক্ষম ভারতও। শুধুমাত্র আমেরিকা, চীন ও রাশিয়ার কাছে রয়েছে এই প্রযুক্তি। প্রতিরক্ষায় আত্মনির্ভরতা, এক কদম এগিয়ে গেল ভারত। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে হাইপারসোনিক প্রযুক্তি তৈরি করে ফেলল ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওড়িশার বালাসোরে হুইলার আইল্যান্ডে সফল পরীক্ষা হলো। এপিজে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জে প্রযুক্তির পরীক্ষা হয়েছে। হাইপারসনিক টেস্ট ডেমনস্ট্রেটর ভেহিকল বা এইচএসটিডিভি তৈরি করেছেন ডিআরডিওর বিজ্ঞানীরা। অগ্নি ক্ষেপণাস্ত্রে সেই প্রযুক্তি প্রয়োগ করে দেখা হয়েছে। প্রয়োগ সফল। নতুন প্রযুক্তিতে শব্দের থেকে 6 গুণ বেশি বেগে ছুটছে মিসাইল, যার অর্থ 5 বছরের মধ্যে নিজস্ব হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে ভারত। হাইপারসনিক মিসাইলে স্ক্র্যামজেট ইঞ্জিনের প্রয়োজন হয়। ইঞ্জিন তৈরির প্রযুক্তি করায়ত্ত করে ফেলেছে ডিআরডিও। সেকেন্ডে 2 কিলোমিটারের বেশি গতিতে ছুটবে মিসাইল। ডিআরডিও সূত্রে জানা গিয়েছে প্রযুক্তির আনুষঙ্গিক পরীক্ষাগুলির ফলাফলও আশানুরূপ হয়েছে। অর্থাৎ কম্বাস্টন চেম্বার প্রেসার, এয়ার ইনটেক এবং কন্ট্রোল গাইডেন্স নর্মাল ছিল। অগ্নি মিসাইলের সঙ্গে এইচএসটিডিভি ইঞ্জিন জুড়ে পরীক্ষা করেন বিজ্ঞানীরা। অগ্নিকে মাটি থেকে 30 কিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে যায় মিসাইল। 30 কিলোমিটার পেরোতে মিসাইলের সময় লাগে 15 সেকেন্ডেরও কম। পরীক্ষা সফলের খবর পেয়ে ডিআরডিওকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভবিষ্যতে হাইপারসনিক যুদ্ধবিমান কিংবা ক্রুজ মিসাইল তৈরিতেও এই প্রযুক্তি কাজে লাগবে। আবার সস্তায় স্যাটেলাইট উৎক্ষেপণের সুযোগও থাকছে। তার মানে বৈদেশিক মুদ্রা লাভেও সহায়ক হতে পারে এই প্রযুক্তি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।